বেগম জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন, চিকিৎসার জন্য বিদেশে যেতে নিষেধাজ্ঞা শিথিলে হবে পর্যালোচনা। এটা নির্বাহী আদেশে হয়েছে, এখানে এখন আদালতের কিছু করার নাই। এখন দেখতে হবে এই শর্তগুলি শিথিল করার কোনো সুযোগ আছে কিনা। মানবিক দিক বিবেচনার আশা বিএনপি। আমরা আশা করি যে সরকার মানবিক কারণে এই তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়, সঙ্গে আছে আমি ফারিহা মারিয়াম। Ready to go to jail, but I want to go back to my country. Then how they can stop me? তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার সাহসী প্রত্যাবর্তনেই ভিত পেয়েছিল গণতন্ত্র। রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন বিশ্লেষকরা। এবার 1 ডোজের স্পুটনিক লাইটের অনুমোদন রাশিয়ার। সব ভ্যারিয়েন্টের প্রতিরোধে সক্ষমতার দাবি, করোনা প্রতিরোধে 80% কার্যকর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়ে পরিবারের করা আবেদনটির আইনি দিক পর্যালোচনা করছে আইন মন্ত্রণালয়। মন্ত্রী জানান, মানবিক দৃষ্টিতে বিএনপি নেত্রীর আবেদনটি বিবেচনা করবে সরকার। বিএনপি মহাসচিবের প্রত্যাশা, সরকার তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেবে। এদিকে মেয়াদ উত্তীর্ণ হওয়া বেগম জিয়ার পাসপোর্ট নবায়ন করা হচ্ছে। তার বোন জানিয়েছেন, সরকার অনুমতি দিলেই নেওয়া হবে লন্ডনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া নিয়ে গেল কদিন ধরে চলছিল নানা আলোচনা। বুধবার তার পরিবারের আবেদনের পর বিষয়টি খোলাসা হয়। এ নিয়ে সরকারের সঙ্গে পরিবার ও দলের আলোচনার বিষয়টিও উঠে আসে। কি প্রক্রিয়ায় বেগম জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ দেওয়া হবে তা নিয়ে ওঠে আইনি বিতর্ক। বৃহস্পতিবার বেলা 3:30টায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানান, বাসায় চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে চিকিৎসা না নেওয়া মুক্তির এই 2 শর্ত পর্যালোচনা করছেন তারা। তবে সরকার বেগম জিয়ার আবেদনটি মানবিক দৃষ্টিতে দেখছেন বলেও জানায় আইনমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এটা মানবিক দৃষ্টিতে দেখেই তিনি যখন এই 401 ধারায় তার সাজা স্থগিত রেখে তাকে মুক্ত করেছেন, সেই বিবেচনাই করেছেন। মানবিক দিক থেকে কিন্তু দেখা হয়েছে এবং আমরা সবসময় এগুলি মানবিক দিক থেকেই দেখি। তবে কবে এই আবেদনের বিষয়ে মতামত দেওয়া হবে সেটি সুনির্দিষ্ট করে জানাননি আইনমন্ত্রী। যথাশীঘ্র আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে। করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন বেগম জিয়া। মানবিক কারণে সরকার তাকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি দেবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আমরা আশা করি যে সরকার মানবিক কারণে এই তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন। সরকারের কাছে বেগম জিয়ার ভাই যে আবেদন করেছেন সেখানে কোন দেশে নেওয়া হবে বিষয়টি উল্লেখ করা হয়নি। তবে বোন সেলিমা ইসলাম জানায়, বিএনপি নেত্রীকে লন্ডনে ছেলের কাছে নিয়ে যেতে চান তারা। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবেদন করা হয়েছে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির। শ্বাসকষ্ট তার আছে, তাকে অক্সিজেন দিচ্ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে অক্সিজেন। লন্ডনে ওর ছেলে আছে, ছেলে ওখানে যাওয়াই ভালো হবে। আর লন্ডনে সে এর আগেও চিকিৎসা নিয়েছে, তো ওরা জানে যে কি চিকিৎসা তার দরকার। 11 এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে বেগম জিয়ার। পরীক্ষা নিরীক্ষা শেষে 27 এপ্রিল ভর্তি হন হাসপাতালে। 3রা মে শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। করোনা আক্রান্তের 25 দিন পর করোনা নেগেটিভ আসে সাবেক এই প্রধানমন্ত্রীর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2007 সাল, গণতন্ত্রহীন দেশে তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামল। রাজনৈতিক সংস্কারের নামে চেষ্টা চলে 2 নেত্রীকে বাদ দেওয়ার -2 ফর্মুলা বাস্তবায়নের। কুটচালের অংশ হিসেবে সে সময় বাধা দেয়া হয়েছিল শেখ হাসিনাকে দেশে ফিরতেও। সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে 7 মে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা। তার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি সে সময় দলের সংস্কারকামী নেতাটিও স্বীকার করেছেন দলীয় প্রধানের সাহসিকতা। দেবাশিস রায়ের রিপোর্ট। সময়টা 2007। বিএনপির শাসনামল শেষে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কবলে পড়ে বাংলাদেশ।
রাজনীতির মাঠ তো বটেই, সাধারণের মুখে মুখে তখন প্রচলিত ছিল -2 ফর্মুলা। শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে বাদ দেয়ার নীল নকশা। গণতন্ত্রহীন ওই সময়ে ব্যক্তিগত কাজেই দেশের বাইরে গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতি থেকেই তাকে বাদ দেয়ার চক্রান্ত হয়েছিল দেশে বিদেশে। শেখ হাসিনার অবর্তমানে তত্ত্বাবধায়ক সরকার তাকে বিপজ্জনক ব্যক্তি হিসেবে হুলিয়া জারি করে। 2007 সালের 11 এপ্রিল লন্ডনের হিথ্রো বিমানবন্দরে শেখ হাসিনাকে ঢুকতে দেয়া হলেও ব্রিটিশ এয়ারওয়েজের বিমান তাকে নামিয়ে দিয়েছিল সেনা শাসকদের হুমকির ভয়ে। I am ready to go to jail, but I want to go back to my country. Then how they can stop me? দৃঢ়চেতা নেত্রী দেশের টানে মানুষের ভালোবাসার সাহসে ওই বছরের 7ই মে দেশে ফিরেছিলেন। মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে সংসদের সাব জেলে 10 মাস 25 দিন কারাবরণ করতে হয় শেখ হাসিনাকে। সেই সময় আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদের কাছে প্রশ্ন ছিল সেই প্রেক্ষাপট নিয়ে। তিনি জানান, বঙ্গবন্ধু কন্যার সাহসিকতা সেদিন নতুনভাবে প্রমাণ হয়েছে। Any kind of democracy is better than martial law. উনি যে বাংলাদেশে ফিরে আসছিলেন এটা একটা সাহসী ব্যাপার ছিল, কারণ বঙ্গবন্ধু কন্যার শত্রুরাও নাই। রাজনীতি করতে হলে সাহসিকতা দরকার, যে সাহসিকতা আমরা দেখেছি বঙ্গবন্ধু কন্যার ভিতরে। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আরেফিন সিদ্দিক বলছেন, শেখ হাসিনার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন না হলে হয়তো প্রাতিষ্ঠানিক ভিত্তি পেত না গণতন্ত্র। সেনা সমর্থিত সরকারের যে উদ্দেশ্য ছিল, তাদের যে গন্তব্য ছিল, সেটি হচ্ছে বিরাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে সম্পূর্ণ নির্বাসনে পাঠানো। 2008-এর নির্বাচনের পর থেকে টানা তৃতীয় মেয়াদে দেশের শাসনভার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত বাধা আর ষড়যন্ত্র মোকাবিলা করেও তিনি সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে চলেছেন নিরবধি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারী প্রতিরোধে স্পুটনিক ভি টিকার উন্নত সংস্কার আনল রাশিয়া। 1 ডোজের এই টিকার নাম দেওয়া হয়েছে স্পুটনিক লাইট। বৃহস্পতিবার টিকাটির অনুমোদন দেয় রাশিয়া। মস্কো বলছে, করোনা প্রতিরোধে 1 ডোজের এই টিকা 80% কার্যকারিতা দেখিয়েছে। লড়াই করতে পারবে করোনার সব ধরনের ভ্যারিয়েন্টের সঙ্গে। আর দুইবার নয়, এবার রাশিয়ার টিকা স্পুটনিক ভি এর নতুন সংস্করণ স্পুটনিক লাইটের 1 ডোজই রুখে দেবে করোনা ভাইরাস। এরই মধ্যে টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে পুতিন প্রশাসন। তবে স্পুটনিকের 2 ডোজ টিকার চেয়ে 1 ডোজের কার্যকারিতা কিছুটা ফারাক থাকবে বলে জানা গেছে। রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড RDIF জানিয়েছে, 2 ডোজের টিকা স্পুটনিক ভির কার্যকারিতা 91.6% হলেও স্পুটনিক লাইট করোনা প্রতিরোধে 80% কার্যকারিতা দেখিয়েছে। রাশিয়ার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি স্পুটনিক লাইটের অর্থায়ন করেছে RDIF। গত বছরের 5 ডিসেম্বর থেকে চলতি বছরের 15 এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার উপর ভিত্তি করেই স্পুটনিকের 1টি ডোজকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানায় মস্কো। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আমাদের এই ভ্যাকসিন অনেক উন্নত। এই ভ্যাকসিন ব্যবহারে কোনো ঝুঁকি নেই। শুধু আমরাই বলছি না, ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞরাও আমাদের ভ্যাকসিনের প্রশংসা করেছে। বৈশ্বিক এই মহামারী মোকাবিলায় আমাদের ভ্যাকসিন সবার জন্য উন্মুক্ত রেখেছি। বর্তমানে বিশ্বের 60টি দেশ রাশিয়ার করোনা টিকার স্পুটনিক ভি অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র টিকাটির অনুমোদন দেয়নি। কিছু পশ্চিমা দেশ মনে করে রাশিয়া নিজের প্রভাব বিস্তারে টিকাটিকে ব্যবহার করতে পারে, আর টিকাটি যথাযথ বৈজ্ঞানিক ধাপ না মেনে দ্রুত তৈরি করা হয়েছে। যদিও এরই মধ্যে বিশ্বের 2 কোটি মানুষ স্পুটনিক 5 টিকা গ্রহণ করেছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে ঈদে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ফারিহা, এই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখী মানুষের একরকম ঢল নেমেছে। লাখো মানুষের যে ঢল, সেই ঢলে আমরা দেখছি যে এখানে যেই ফেরিগুলো আসছে, কিছুক্ষণ আগেই ফেরি কুঞ্জলতা ছেড়ে গেছে। এত মানুষের ঢল
সেখানে কোনো রকম যানবাহন কিন্তু ওঠার সুযোগ হয়নি, এমনকি মোটর বাইক উঠতে পারেনি। কয়েক হাজার মানুষে কিন্তু পুরো ফেরি ভরে গিয়েছে এবং শুধু যাত্রী নিয়ে কিন্তু ফেরি কিছুক্ষণ আগে রওনা হয়ে গেছে 3 নম্বর ঘাট থেকে। এরকম অবস্থা কিন্তু প্রায় প্রতিটি ঘাটেই চলছে। এই ভোর থেকে কিন্তু লোকজন সমানে আসছে এই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। তারা বলছিলেন যে ঈদের সময় চাপ বেশি থাকবে, সেই কারণেই এই করোনার লকডাউনের যে আজকে ছুটির দিন, সেই ছুটির দিনে তারা পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখানকার অবস্থা এরকম হয়েছে যে ঈদের আগের দিন চাঁদ রাতেও এত ভিড় হয়নি, এত ভিড় আজকে এই শিমুলিয়া ঘাটে চলছে। এবং সেখানে স্বাস্থ্য যে দূরত্ব, সেই দূরত্বের বালাই নেই। এখানে করোনার সংক্রমণ ভয়াবহ ঝুঁকি নিয়ে কিন্তু লোকজন এই গাদাগাদি করে ফেরিতে উঠছে। আপনারা দেখছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, একটু যদি দেখাই আপনাদেরকে, এটি হচ্ছে 3 নম্বর ঘাটের একটা পন্টুন। এই পন্টুনে ফেরি এসে যে থামবে, থামার পরে সেই ওই বাংলা বাজার ঘাট থেকে যে যানবাহন নিয়ে আসছে, সেই যানবাহন গুলো কিন্তু নেমে যাওয়ার মতো কোন রকম তিল ধারণের জায়গা নেই। এবং এই কারণে কিন্তু ফেরিগুলো এখানে না থেমে পাশের ঘাটে গিয়েছে, তারা সেখানে চেষ্টা করছে যে গাড়িগুলো নামিয়ে আবার লোকজন ওঠানোর জন্য। এবং এখানে বহরের 16টি ফেরির মধ্যে কিন্তু 13টি ফেরি চলছে, 3টি রোরো ফেরি সহ, আর একটি রোরো ফেরি সহ 3টি ফেরি কিন্তু বন্ধ রয়েছে। এই 13টি ফেরি দিয়ে হরদম পারাপারের চেষ্টা করছে এই পদ্মার প্রায় 10 কিলোমিটার পথ, কিন্তু এই কুলিয়ে উঠতে পারছে না। এবং ঘাটে কিন্তু শত শত যানবাহন লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু সেগুলো এখনো ফেরিতে ওঠার সুযোগ পায়নি। এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সর্বশেষ। ফারিহা, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, জানাচ্ছিলেন ঈদে ঘরমুখী মানুষের ভিড় করার সবশেষ খবর। বেনাপোল বন্দরে ভারত ফেরত যাত্রীদের ভোগান্তি রোধে পরিবহন ও হোটেল খরচ কমানো সহ আক্রান্তদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল ইমিগ্রেশন এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজুল, ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিবেশী দেশ ভারত থেকে যাতে কোনো ধরনের ভাইরাস সংক্রমণ না ঘটে, বিশেষ করে যে করোনার নতুন যে সংক্রমণ ভেরিয়েন্ট, এর জন্য কিন্তু বাংলাদেশ সরকার ভারত এবং বাংলাদেশের সীমান্তের সাথে 14 দিন যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি কিন্তু বন্ধ ঘোষণা করেছিল। আজকে সে বন্ধ ঘোষণার টানা 12 দিন চলছে। তবে এই ঘোষণার প্রথম দিন থেকে কিন্তু কোনো যাত্রী নতুন করে বাংলাদেশ থেকে ভারতে যায়নি এবং ভারত থেকে বাংলাদেশে ফেরেনি। তবে যারা দু দেশের মধ্যে আটকা পড়েছিল তারা কলকাতা যে দূতাবাস আছে, বাংলাদেশি দূতাবাস, সেই দূতাবাসের থেকে ছাড়পত্র নিয়ে কিন্তু বাংলাদেশে ফিরছে এবং বাংলাদেশ থেকে ভারতীয় যাত্রীও কিন্তু ভারতে ফিরছে। তবে আমরা সম্প্রতি যেটা লক্ষ্য করেছি যে যারা ভারত থেকে ফিরছেন তারা কিন্তু আসলে অধিকাংশ কিন্তু চিকিৎসা সেবার জন্য গিয়েছিলেন, কিন্তু তারা যখন বেনাপোল ইমিগ্রেশনে ফিরছেন, কিন্তু এখানে ইমিগ্রেশন ফেরার পরে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে যে দালালের যে দৌরত্ব, সেই দৌরত্ব এবং যে ব্যক্তিগত খরচের যে কোয়ারেন্টাইনে থাকা, সেটিতে কিন্তু তারা নানান ভোগান্তির শিকার হচ্ছিলেন। এছাড়া যারা যে পরিবহন যে ভাড়া নিয়েও কিন্তু তারা সমস্যায় পড়ছিলেন। এক্ষেত্রে যে উপজেলা প্রশাসন করোনা সংক্রমণ রোধ যে কমিটি আছে, সেই কমিটি একটি বৈঠক করে গতকালকে এবং এটি সিদ্ধান্ত নিয়ে, আপনি জানেন এখানে যে সিদ্ধান্তে বলা হয়েছে যে যারা ভারত থেকে যারা ফিরবেন তাদের এই নন এসি যে পরিবহন ভাড়া সেটি হচ্ছে 12 টাকা 50 পয়সা এবং এসি 17 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া যে হোটেল খরচ সেটিও কিন্তু হচ্ছে অর্ধেক নির্ধারণ করা হয়েছে। তো সর্বশেষ যদি আপনার কথা বলি, গতকালকে ভারত থেকে ফিরেছেন হচ্ছে 318 জন পাসপোর্ট যাত্রী। এর মধ্যে 5 জন ছিল করোনা আক্রান্তদের যশোর করোনা ইউনিটে রাখা হয়েছে এবং যারা সাধারণ পাসপোর্ট যাত্রী তাদের কিন্তু বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তো এ ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি রোধে যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে তার সর্বশেষ। বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক। করোনা আর লকডাউনের আঘাত লেগেছে বেদেদের যাযাবর জীবনে। আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় নিজেদের খাবার জোটাই যখন দায়, তখন সাপের খাদ্য সংকটও দুশ্চিন্তায় ফেলছে তাদের ভাসমান জীবনের কথা। জানাতে এই মুহূর্তে গাইবান্ধা শহরের পার্শ্ববর্তী ঘাগট নদীর তীরের বেদেপল্লীতে আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, চলে যাচ্ছি তার কাছে। বাবু, ফারিহা, আপনাকে ধন্যবাদ। এমন এক
একটি সম্প্রদায়ের গল্প জানাতে আমরা আজকে গাইবান্ধা শহরের পাশ দিয়ে বয়ে চলা ঘাঘট নদীর তীরে অপেক্ষা করছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, যে ছোট ছোট কিছু পলিথিনে মোড়া ডেরা দেখতে পাচ্ছেন, যেই ডেরাগুলোতেই দিন রাত সব কাটে এবং এই মানুষগুলোর স্থায়ী কোনো ঠিকানা নাই, যারা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে বংশ পরম্পরায় এক ঘাট থেকে আর এক ঘাটে ঘুরে বেড়ায়, এক নদী থেকে আর এক নদীতে ভেসে বেড়ায়। ঠিক এমন একটি সম্প্রদায় যাদেরকে বেদের সম্প্রদায় হিসেবে আমরা জানি, যাদের বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে যারা যুগের পর যুগ ধরে যুক্ত হয়ে আছে, জড়িত হয়ে আছে। এই সম্প্রদায়ের মানুষগুলো মূলত আপনি জানেন যে তারা সাপ ধরে, সেই সাপ ধরে তারা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, সাপ খেলা দেখায়। তারা বিভিন্ন যে গাছগাছরা আছে, শেকড় বাকড় আছে, সেই শেকড় বাকড় থেকে নানা রকমের ওষুধ তৈরি করে এবং সেগুলো বিক্রি করে কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ হয়। কিন্তু এই যে অদৃশ্য শত্রু অণুজীব করোনার সাথে গোটা বিশ্ব যখন যুদ্ধ করছে, ঠিক সেই যুদ্ধে কিন্তু এই মানুষগুলো প্রায় পরাস্ত হবার দশা হয়েছে। কারণ আপনাকে বলে রাখি ফারিহা, যে এই মানুষগুলো যেহেতু তাদের গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতে হয়, শহরে বন্দরে মজমা করতে হয়, বানর খেলা, তারপর সাপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতে হয়, এই করোনা পরিস্থিতির কারণে তাদের কিন্তু আসলে তারা ঘুরতে পারছে না। লকডাউনের কারণে তারা কিন্তু আসলে কোথাও এই ধরনের খেলাধুলা দেখাতে পারছে না বলে তাদের আয় রোজগার যখন প্রায় বন্ধের পথে, তখন কিন্তু তাদেরকে অনেকটা সংকটে পড়তে হয়েছে, তাদের জীবন জীবিকা একেবারেই সংকটে পড়েছে। তো এইরকম একটা পরিস্থিতিতে আসলে ফারিহা, এই মানুষগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্ত হয়ে পড়েছে। তো এই মানুষগুলো দাবি জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে যেন তাদেরকে সহযোগিতা করা হয়। তো ফারিহা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গাইবান্ধার ঘাঘট পাড় থেকে এই ভাসমান যাযাবর জীবনযাপনকারী এই বেদেদের জীবনযাপনের সবশেষ খবর। গাইবান্ধা শহরের পার্শ্ববর্তী ঘাঘট নদীর তীরের বেদেপল্লী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। সকালের সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন, চিকিৎসার জন্য বিদেশে যেতে নিষেধাজ্ঞা শিথিলে হবে পর্যালোচনা, মানবিক দিক বিবেচনার আশা বিএনপির। I am ready to go to jail, but I want to go back to my country. Then how they can stop me? তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার সাহসী প্রত্যাবর্তনেই ভিত পেয়েছিল গণতন্ত্র। রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন বিশ্লেষকরা। এবং এবার 1 ডোজের স্পুটনিক লাইটের অনুমোদন রাশিয়ার। সব ভ্যারিয়েন্ট প্রতিরোধে সক্ষমতার দাবি, করোনা প্রতিরোধে 80% কার্যকর। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।